আমরা হন্য হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে। আর এই ঘাতক প্রশাসনের নাকের ডগায় বসে নানান ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে রক্ত মাথায় উঠে গেছে। খুনি কি সত্যিই পলাতক? খুনি কি সত্যিই দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ ৪ঠা জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারেন না যে আসলে কে এতদিন ফয়সালকে নিয়ে কেন নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখি। শরীফ ওসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসির জনসচেতনামূলক বিজ্ঞাপনে। আরও অবাক করা বিষয় হলো, এটি করা হয়েছে এই ইউনূস সরকারের আমলেই। আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ? যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক তার। এই ঘটনা সামনে আসলো কিভাবে? এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ডিএনসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু কেন প্রমাণ লুটপাটের এত তাড়াহুড়ো তাদের? প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন স্বার্থ লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে? আর এর সাথে জড়িত যে জজ, যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল, এবং বিএনপির সেই দুই লোভী রাষ্ট্রের খয়রাতি আইনজীবীকে নিয়েও বেরিয়ে এসেছে গা হিম করার মতো তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে TVC4 ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয় গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই TVC4 ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 নভেম্বর। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। আর এরপরই এনএনসির ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমে সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত। যদি তারা নিজের জায়গায় সৎ থাকতো, যদি তাদের মধ্যে ভেজাল না থাকতো, তবে কেন তড়িঘড়ি করে ভিডিও ডিলিট করা হলো? এই ঘটনা কি প্রমাণ করে না যে শুটার ফয়সালের সাথে ডিএনসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে? তাদের আমলনামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হলো? এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে ঠিক হবে, সেগুলোও ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য? সরকারের পক্ষের লোক কি এর কিছুই জানতো না? এবার যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন এই টিভিসি তৈরির টেন্ডার নাকি খোদ ফয়সালই পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন, সে একজন সরকারি ঠিকাদারও। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমে এটি তৈরি করেছে। ভাবার বিষয় হলো, জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে। আব্দুল্লাহ আল জাবের আরও প্রশ্ন তুলেছেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সাল দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন মূল পার্টে আসি। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত? আজও সেই প্রশ্নের উত্তর প্রশাসন দেয়নি। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান এই খুনি।
কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেলল সেই প্রশ্নের উত্তরটাও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ফাতেমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? তার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল। তিনি আরও লিখেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত দুই আইনজীবী বিএনপিপন্থী, এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজার রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেছে। দ্য ডিসেন্ট জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজার রহমানের মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনের এফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি এমডি মাহফুজুর রহমান ইলিয়াস নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজার রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2024 সালের 19 নভেম্বরের একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজার রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা জানান। 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে উসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। 18 ডিসেম্বর হাদি মারা গেলে পরদিন মরদেহ দেশে আনা হয়। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্লেষণ। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।